শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। কবিতা আমার ব্যথার স্তোত্র, সন্ধ্যার দিবারতি। কবিতা আমার মানব গোত্র, প্রেমের অগ্রগতি। সেই কবিতাকে নিয়েই আমাদের পথ চলা, কবিতাকে নিয়েই আমাদের দৈনন্দিন যাপন, কবিতাকে নিয়েই আমাদের দৈনন্দিন গেরস্থালি, কবিতাকে নিয়ে আমাদের অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান আজ কিন্তু হয়ে উঠবে এক আনন্দের অঙ্গন, এ কথা আপনাদের বলতেই পারি। কারণ আজ আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে আমরা এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি যার পরিচয় আপনাদের কাছে নতুন করে আর দেওয়ার প্রয়োজন হয় না। তার পরিচয় তিনি নিজেই। যার কণ্ঠস্বর শোনেননি এমন বোধহয় মানুষ নেই। বেতারে দূরদর্শনে যার কণ্ঠস্বর শুনতে শুনতেই আমাদের বড় হয়ে ওঠা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মানুষ, আমাদের সকলের, আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ, সুকথক শ্রী দেবাশিস বসু। দাদা, আপনাকে প্রণাম, শ্রদ্ধা এবং অনেক স্বাগত। প্রতি প্রণাম রইল সবার জন্য। আজকের অনুষ্ঠানে সেই সঙ্গে আমরা স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে যারা সহযোগী শিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আমরা আজ শুরু করব কাব্যের অঙ্গনে অনুষ্ঠান। দাদা, শ্রী দেবাশিস বসু, মানে শ্রী বলতেই হবে, তাই থাক। বিশ্রী বলার থেকে শ্রী বলা ভালো। আপনার সঙ্গে আড্ডায় বসা মানে আমি জানি আজকে অনেক হাসতে পারবো। নিশ্চয়ই, কারণ আমি মজে থাকি, মজাতে ভালোবাসি। একদম। অনেকে বলে জমিয়ে দেওয়া, আমি বললাম ঠান্ডায় তো জমে, অত হাত তালিতে জমবে কি করে? তার চেয়ে বাবা ঠিক আছে, আনন্দটুকু থাক, আমরা মজাতেই থাকি, মজে থাকি। একদম, ওটাই মজা। ঠিক। আর সেইভাবেই বোধহয় আমরা মজে রয়েছি এতদিন ধরে। কারণ ওই যে বলছি শ্রী দেবাশিস বসু, হ্যাঁ, জমিটা এখনো মজা নদী হয়নি। বেতার সমর্পিত প্রাণ। অবশ্যই অবশ্যই। আমি বলি আকাশবাণী ভবন আমার অন্নপূর্ণার মন্দির, মাইক্রোফোন আমার মা। একদম। দাদা, যতটুকু শুনেছি 1979 আপনার আকাশবাণীতে প্রবেশ, তাই তো? প্রবেশ মানে ওদের স্থায়ী একজন হওয়া, প্রতিদিন যাওয়া। আচ্ছা। কিন্তু ধর তারও আগে থেকে 74 ওরকম সময় থেকে 74-75 তখন আমি যাই, যুববাণীর অনুষ্ঠান করি, প্রোডাকশনস করি, তারপরে ধীরে ধীরে নাটক করি। কিন্তু ওই পরীক্ষা দিয়ে স্থায়ী হওয়াটা ওটা 79 সাল ছিল। আচ্ছা, তবে তার আগে বোধহয় আপনি টেলিভিশন, হ্যাঁ টেলিভিশনে গেছিলেন। 75-এ এসেছিল। একদম। তখন আমি গান করতাম, গানের সুবাদে যাওয়া। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে ঠাকুর চাইলেন যে আমি কথা বলি, বকবক করি। মজা করে বলছি। আসলে যেদিন দেখলাম যে ধীরে ধীরে প্রথমে বিজ্ঞাপনে বলা, লেখা, লেখা আর বলাটা আমার একই সঙ্গে প্রায়। আচ্ছা। তার একটা কারণ কি জানেন? আজকে চুপি চুপি বলি, আমি মুখস্থ করতে পারি না, দেখে বলবো, নিশ্চয়ই দেখে বলবো, যেটা নিজের কথা নয়। এটা হয়েছিল কি, যেহেতু আমি মুখস্থ করতে পারি না, ওই জন্য লেখাটা আমার অটোমেটিক চয়েস ছিল অনেক আগে থেকে। আর স্পট রাইটিং, স্পট রিডিং, সেগুলো তো ধীরে ধীরে এলো। মুহূর্তে লেখা, মুহূর্তে একবারও না দেখে বলা, এইগুলোকে ধাতস্থ করেছি। আর একটা বিষয় আছে কিন্তু দাদা, হ্যাঁ, আপনি কথা বলতে বলতে কবিতা বানান।
আসলে সত্যি কথা বলতে কি, কবিতাকে নিয়েই সবসময় থাকি, শব্দ নিয়ে থাকি। একদম কারণ আমি মনে করি কথা বিদ্ধ করে, কথা ঋদ্ধ করে, কথা একদিন সিদ্ধ করে, মানুষ সিদ্ধ বাক হয়। তাই কথা আমার তো মনে হয় ভেবে বলা ভালো, বলার পর না ভাবতে চাওয়া। ভাব দিয়ে ভাবের কবিতা বলো, ভাবের সঙ্গে ভাব করো। একদম। আজ দেবাশিস দা আছেন, তার মানে আমরা জানতে পারবো অনেক অনুপ্রেরণামূলক কথা, এবং আমরা জানি আজকের এই অনুষ্ঠান আপনারা সমৃদ্ধ হবেনই হবেন। আজ থেকে অনেক দিন আগে একটা কবিতা লিখেছিলাম, লিখি ধর সেই 70 সাল থেকে তো লেখা চলছেই, তাৎক্ষণিক যেটা তুই বললি। এই লেখাটা এরকম ছিল: যার আলোতে পথটি চলা, যার বোধেতে কথা বলা, প্রিয় তিনি, পূর্ণ প্রাণের মিতা, সুখের দিনে রঙের মেলায়, দুঃখের দিনে তপের বেলায়, কবি সাথী, একক সঞ্চয়িতা। একদম আমরা রবীন্দ্রনাথ। একদম আমরা শুনি সঞ্চয়িতা। পুনশ্চ 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 বেশ। ছেলেটা, এটার সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে। আচ্ছা, তখন রবীন্দ্র সদনে দিলীপদা বললেন যে দেবাশিস একটা অডিশন দাও না। আমি তো 79 সালে রেডিওতে জয়েন করেছি। আমার মনে আছে আমি গেলাম রবীন্দ্র সদনে, এই ছেলেটা কবিতাটাই বলেছিলাম। দেবদুলালদা ছিলেন, উনি মানে জাজমেন্টটা করেছিলেন। আচ্ছা, ওইটা করার পর আমি আকাশবাণীতে ফিরে এলাম। সেই দিন প্রথম আমি গল্প দাদুর আসর পরিচালনা করলাম। স্টুডিওতে ঢোকার আগে ইন্দিরাদি দাঁড়িয়ে, আমি প্রণাম করলাম, বললাম দিদি আজ আমার গল্প দাদুর আসরের প্রথম দিন। ভেবে দেখুন, ইন্দিরাদি ভারতবর্ষের প্রথম ঘোষিকা, আমাদের সেই শিশু মহল, ছোট্ট সোনা বন্ধুরা ভাই। ওই আমার প্রথম গল্প দাদুর আসর করতে যাওয়া, ওই দিনটা আমার মনে আছে, যার জন্যে পুনশ্চ খুললেই আমার সামনে 80 সাল ভেসে ওঠে। একদম ছেলেটা, ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই, আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে। ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে, বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে। রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না, আধমরা হয়েও বেঁচে ওঠে। হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে, মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড়কাক বসেছে বইচি গাছের ডালে। আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে। বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে। তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরও তলায় আছে নাকি নাগকন্যা,
সোনার কাঁকুই দিয়ে আঁচড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল, সাপের চিকন দেহের মতো। কি আছে দেখি না, সবটাতে এই তার লোভ। দিল ডুব, দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়। ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললে তাকে, তখন সে নিঃসার। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে, চোখে কি করে সর্ষে ফুল দেখে, আঁধার হয়ে আসে। যে মাকে কচিবেলায় হারিয়েছে, তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে। ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা। সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে। ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে। সাথে রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার। বকশিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো। মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি। বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাঁদর? কেন লজ্জা? বকশিদের খোঁড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে, লজ্জা করে না? একদিন পাকরাশিদের মেজ ছেলে একটা কাঁচ পরানো চোঙ নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে। দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক। কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির মাসি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভিতরে। খোদন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলে কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিল না? যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে। কোলা ব্যাং তুলে ধরে খপ করে। বাগানে আছে খোঁটা পোঁতার এক গর্ত, তার মধ্যে সেটা পোষে, পোকামাকড় দেয় খেতে। গুবরে পোকা কাগজের বাক্সে এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বিড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে। ভাবলে, দেখি না কি করে মাস্টার মশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়। দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহারটাও অন্ন জুটত না সব সময়। গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া। আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে। তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল।
মরণান্তিক দুঃখেও কোনোদিন জল বেরোয়নি যে ছেলের চোখে। দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো। মুখে অন্ন জল রুচল না। বক্সিদের বাগানে পেকেছে গরম চা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের। তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি। হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানি কলের বাঁশি। গৃহস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে। কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কোলো, নাকটাও ওই রকম চ্যাপটা। ছেলেটার নতুন নতুন দৌরাত্ম্যে এই গয়লানি মাসের পরে। তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভাঁড় রাখে লুকিয়ে, খয়েরের লং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখেই না কি হয়, তারই বিবিধ রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে। তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল। শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই। এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে। এত বড় বাঁদর। আমি বললাম, সেই ত্রুটি আমারই। থাকতোর নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে। ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। কি অসাধারণ! যেমন মানে কবির লেখা, আর আজ তেমন আপনি উপস্থাপন করলেন দাদা। আসলে জানিস, হ্যাঁ, আমার মনে হয় ওই যে বুঝলাম না, ভেবে কবিতা, ভাবের কবিতা, ভাবের সঙ্গে আমার ভাব। দেখবি যত দিন এগোচ্ছে আমরা আস্তে আস্তে কেমন সূক্ষ্ম হয়ে যাচ্ছি, তাই না? তখন মনে করছি সেই ছেলেটাই আমি। তখন লেখাটা স্পষ্ট হয়ে উঠছে যে কবি কেন এই ছেলেটার মধ্যে নিজের ছোটবেলাকে যেন ফিরে পাচ্ছেন। হয়তো তার জীবন যাপনটা ওরকম ছিল না, কিন্তু ছেলেটা দুঃখটা বুঝতে পারত। একদম। তার জীবনযাপন তো একটু উচ্চ পর্যায়ে ছিল, কিন্তু একা কবির, থাকতে হতো তো। হ্যাঁ, একা থাকতে হতো। হারিয়েছেন অনেককে, ছোটবেলায় মাকে হারিয়েছেন। কিন্তু আবার কবি কোথাও এক জায়গায় লিখেছেন তার জীবন স্মৃতিতে যে আমাদের জীবনে যে বিলাসিতা, এইটা বোধহয় অতটা ছিল না একটা সময়ে। তিনি জীবন স্মৃতিতে তিনি আবার এরকম লিখছেন। তো এই যে কবি লিখছেন সেই ছোটবেলার কথা, এই কবিতার মধ্যে দিয়ে যেটি উঠে এসেছে, এটিই তো কবির জীবন দর্শন। সেখানে উনি ওই অম্বিকে মাস্টারের কথাটা বললেন না, যে বাচ্চাটা ট্র্যাজেডি আমরা হয়তো বুঝতে পারি না বড়রা। একদম। আমরা পুনশ্চয়ই আছি, আমরা পুনশ্চয়ই থাকি। বেশ। শেষ চিঠি। জানিস, এই কবিতাটা যতবার পড়তে চাই গলাটা বন্ধ হয়ে যায়, চোখ দুটো ছলছল করে ওঠে, অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়, তবু পড়ি। বেশ। শেষ চিঠি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন। অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই। হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অম্লির ঘরে ঢুকতে পারিনি,
বহুদিন। মোচড় যেন দিত বুকে, ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে। তাই খুললেম ঘরের তালা, একজোড়া আগরার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, শেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আলনায় তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি, ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেম চৌকিতে, টেবিলের সামনে। লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে। তার থেকে খাতাটি নিলেম তুলে, আঁক কষবার খাতা। ভিতর থেকে পড়ল একটি আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা, অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমেষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপরে। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি। কাজ করছি আপিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকেপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেন কথা শুনে, বললেন কালী দেব ভর্তি করে বেতনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে, সেই চক্রান্তে বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসে এলো ছুটিতে, বললে এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে, ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে। 4 মাস খবর নেই, মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেন দেবতার হাতে, বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেম ফিরে, ছুটি ছিলেম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেম চিঠি, কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই নেই। আর এই জন্যেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি। আমাদের এমন একটি অনুষ্ঠান ইচ্ছে করে না শেষ করতে, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলে, চোখ রাঙায় যে, শেষ করতেই হবে। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ, এমন একজন বিখ্যাত মানুষ,
যার সঙ্গ পাওয়া, যার সঙ্গে বসে সঞ্চালনা করা, যার পাশে বসা, এটা আমার মনে হয় আমার কাছে এক বিরাট প্রাপ্তি। কিন্তু ওই যে কবির ভাষায় বলতে হয়, শেষ হইয়াও হইল না শেষ, রেশ রয়ে যাবে, আবার আমরা দাদাকে পাবো, এই আশা রাখি। দাদা, আজ তাহলে এই পর্বের শেষে বলি, তিনি প্রতি প্রাতের প্রথম প্রভা, মধ্যাহ্নের তান, সূর্যাস্তের রক্তিমাভা, ধ্রুবতারার গান, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা, পৃথিবীর সব প্রণাম মন্ত্র, রবি ঠাকুরের সারা।